আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আজকের ব্লগটা বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আর ফাইনালি আসলে আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সো আমি তো অনেক হ্যাপি, বাট হচ্ছে এখন যে কষ্টটা করতে হবে, যেটার আসলে কোনো সীমা নেই। একজন হাউসওয়াইফ হওয়া সত্ত্বেও আসলে নিজের শখ থেকে হোক বা স্বপ্ন থেকে হোক একটা চ্যানেল খুলেছিলাম, যে অন্যের লাইফস্টাইলটা আসলে সবসময় দেখতাম বা আমারও আগ্রহ জেগেছিল যে এক সময় নিজেরও কিছু করব। দ্যাটস ওয়াই, বাট এখানে এসে না এটার উপরে একটা মায়া হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে আসলে এত দূর পর্যন্ত আসা, তারপরে হচ্ছে যে মাঝখানে আমার 2-3 মাস হচ্ছে যে আমি ভিডিও দিতে পেরেছিলাম না। প্লাস হচ্ছে যে আবার আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল কিছু কমিউনিটি গাইডলাইন্সের জন্য। তখন না আমার চ্যানেলটা না কেমন জানি ডাউন হয়ে গিয়েছিল। তারপরেও আমি খুবই চেষ্টা করেছি। একের উপরে মানে এক কথা বলতে গেলে আমি নিজের উপরে অনেক চাপ দিয়েছি বা নিজেকে একটু কম প্রায়োরিটি দিয়ে, একটু চ্যানেলটাকে প্রায়োরিটি দিয়ে একটু হার্ড ওয়ার্ক করেছি, আসলে একটু না অনেকগুলো। তারপরে আবার চ্যানেলটাকে আমি আসলে দাঁড় করিয়েছি। তো আমার ফার্স্টে কি হয়েছিল, তোমার ওয়াচ টাইম তো কমপ্লিট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইবার হতে একটু লেট হচ্ছিল। আর অনেকের ক্ষেত্রে সাবস্ক্রাইবার হয়ে যায়, বাট হচ্ছে ওয়াচ টাইমটা কমপ্লিট হয় না। বাট আমার আগেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল। আর হচ্ছে যে সাবস্ক্রাইবারটা দেন পরে হয়েছে। আমি একটা জিনিস সবসময় ফলো করতাম যে আমাকে ওয়াচ টাইমটা আগে কমপ্লিট করতে হবে, কেননা ব্লগের ক্ষেত্রে না ওয়াচ টাইমটা কমপ্লিট করা ভেরি ডিফিকাল্ট, যেহেতু 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকে। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা একেবারে কষ্টসাধক না, বাট আমার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। কেননা মানুষ হচ্ছে যে কিছু কিছু যারা আপুরা আছে, যারা 1 মাস হয়েছে শুরু করেছে, বাট তাদের অনেক সুন্দর ভিউ আসে। আর ভিউটা যদি তোমার সুন্দর মতো আসে, দেন তোমার ওয়াচ টাইম কমপ্লিট হতে একেবারে কখনো কোনো সমস্যা হবে না। কিন্তু আমি এত হার্ডওয়ার্ক করি, বাট রেগুলারিটি আসলে মেনটেন রাখি। যত যাই হোক আমি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টাটা রাখি, তারপরেও কেন জানি আসলে ভিউটা আমি যতটুকু আশা করি বা আমি যতটুকু আমি মনে করি যে আমি ডিজার্ভ করি, ততটুকু আমি পাই না ইউটিউবের কাছ থেকে। আমি জানি না ইউটিউব আমার সাথে কেন এমন করে, বাট আমি চাবো যে ইউটিউব যেন আমাকে আসলেই একটু সুযোগ দেয়, বা হচ্ছে যে আমাকে এইভাবে ডাউন না রেখে অন্তত একটু কিছু তো ভিউ দেওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। তো মানে আমার কষ্টটা না আমি বুঝি। একটা ব্লগ 10 মিনিট 15 মিনিট এইভাবে সাজানো গুছানো ইজি, অনেক ইজি, বাট তার পেছনের গল্পটাতে কতটা কঠিন সেটা আমি জানি। আমার সংসার, বাচ্চা কাচ্চা, নিজের জীবন সব কিছু মেনটেন করে কিন্তু একটা ব্লগ আপলোড করতে হয়। আপদ থাকে, বিপদ থাকে, অনেক কিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যেটাই হোক না কেন, চ্যানেলটা যখন ডিলিট করে দিয়েছিল ফেসবুক ইউটিউব, তখন তো আমি জাস্ট হতাশ হয়ে গিয়েছিলাম। কেন হতাশ হয়েছিলাম যে আল্লাহ, আমি এত কষ্ট করলাম, আমাদের এতগুলো মেমোরি, এত স্মৃতি ব্লগের মাধ্যমে আমরা আপলোড করি যেখানে যাই না কেন, বা সুন্দর মুহূর্তগুলো সব কিছুই তো আসলে ব্লগের মাধ্যমে তুলে ধরা হয়। তো সেইখান থেকে না আমার কষ্টটা খুবই ছিল যে আল্লাহ, আমাদের সব শেষ, এই রকমটা। আসলে আমার যে ভিউ হয় বা আমার এই ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবার, সেটা দিয়ে যে আমি আমার আসলে আমার লাইফটা চলে যাবে বা আমার সংসার খরচ চলে যাবে, এটা কিন্তু না। এটা জাস্ট শুধু আমার স্বপ্ন। আর পরে যদি অবশ্যই কিছু আসে, সেটা আসলে ভুল কোথায় বা খারাপ কোথায়, তাই না? বেলা শেষে কিন্তু সবাই চায় যে এখান থেকে যদি কিছু আর্নিং করা যেত অ্যাজ এ হাউসওয়াইফ বাসায় বসে, তাহলে হোয়াই নট। তো এইটা চলে গিয়েছে। আসলে আমার এই কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা এই কষ্টটা না আমার 1 বছর ধরে আমাকে করতে হয়েছে। এই জন্যই আসলে একটা চ্যানেল যখন মানুষ আসলে ওপেন করে, দেন তখন অনেক স্বপ্ন আশা নিয়ে কিন্তু ওপেন করে। আর ফিউচারে কি হবে সেটা কখনো ভাবে না কিন্তু, যে আমি একদিনেই কিছু হয়ে যাব। তবে আমার আসলে ব্যাড লাক, আমি এত কষ্ট করি, বাট পর্যাপ্ত পরিমাণে আমি অবশ্যই ভিউটা পাই না। বাট এটা আমার আসলে রিজিকে আছে, এটা হয়। বাট ইউটিউব যদি আমাকে একটু হেল্প করে, দেন আমি অবশ্যই গ্রো করতে পারবো, আমার এই জার্নিটাকে আমি কন্টিনিউ করতে পারবো। তো এই মনিটাইজেশন
মনিটাইজেশন হওয়ার পরে কেন মহাবিপদ, মনিটাইজেশন হওয়ার পরে দেন হচ্ছে যে অ্যাডসেন্স পিনটা আসবে। এটা আসবে কখন, যখন তোমার অ্যাকাউন্টে $10 জমা হবে। বাট $10টা জমা হতেও কিন্তু খুবই কষ্ট, কেননা তোমার ভিউ না আসলে তুমি তোমার অ্যাড আসবে কোথা থেকে, আর অ্যাড না আসলে তোমার হচ্ছে যে মানিটা জমা হবে কিভাবে। দেন $10 না, আমার মনে হয় যে সেই ওয়াচ টাইমের মতোই আসলে ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। আর মনিটাইজেশন আসলে আমার চ্যানেলে বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে, বাট আমি একটু সময় নিচ্ছিলাম যে আমি ব্লগটা আসলে তোমাদেরকে কি বলবো না বলবো, এই জন্য সব কিছু জেনে শুনে। বাট এখন জানতে পেরেছি যে হ্যাঁ, $10 না জমা হওয়া পর্যন্ত অ্যাডসেন্স পিনটা আসবে না, সেটা আবার তোমার সেট আপও অসম্ভব। সো আমার কাছে এটা আসলে ডিফিকাল্ট মনে হচ্ছে। যদি ভিউ না আসে তখন তোমার সত্যি অনেক কষ্ট, তোমার হচ্ছে যে $10টা জমা হওয়া। আর যখন তোমার অ্যাকাউন্টে $100 জমা হবে তখনই তুমি এই টাকাটা উঠাতে পারবে। তো এইটা হচ্ছে আসলে মেন কথা। এই এতদূর পর্যন্ত যে আমার জার্নিটা, আমি এতগুলো ভিডিও আপলোড করেছি, যদি সেইখান থেকে আমার 50টা ভিডিও পর্যাপ্ত পরিমাণে ভিউ আসতো তাহলে আমার জার্নিটা আরও অনেক সুন্দর হয়ে যেত। বাট আই হোপ যে হয়তো বা হবে, ধৈর্য ধরে থাকি। আমার কাছে ইউটিউবটা আমার জীবনের একটা মেমোরি কার্ড বলতে পারো বা অ্যালবাম বলতে পারো। এটাকে আমি আমার মতো করে সাজিয়ে রাখতে চাই বা ফ্রেম করে রাখতে চাই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত বা পার্টকে। সো এই ফ্রেমটাকে আসলে যদি একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি তখন আমারই ভালো লাগবে। তবে আমি চেষ্টাটা চালিয়ে যেতে চাই, দেখা যাক আসলে কখনো কিছু হয়, আর না হলে না হবে, সেটা আল্লাহর ইচ্ছে। তো আমার ভিডিওর আজকে এতগুলো পার্ট চলে গিয়েছে মনিটাইজেশন নিয়ে কথা বলতে বলতে। আসলে আজকের ব্লগটাও আমার কাছে খুবই স্পেশাল ছিল, কেননা খেসারি শাকটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের ব্লগের মধ্যে। খেসারি শাকটা আমি রাজশাহীতে খুবই খেতাম, আর মা নেই দেখে না আনাও হয় না, আর এটা অনেক কুচি কুচি করে কাটতে হয়। আর আমি ভেবেছিলাম যে ঢাকায় ওই রকম সুন্দর পাবো কি না, বা ওদের বাবাও সবসময় এটা নিয়ে আসে না, বা আমার চোখের সামনেও পড়ে না। তো আমার আপাটা হচ্ছে যে কাজের আপাটা নিয়ে চলে আসছে আমার জন্য। আমি গল্প করেছিলাম যে আপা আমার চোখের সামনে খেসারি শাকটাই পড়ে না, তাহলে আমি কখনো নিয়ে আসতাম, নিয়ে এসে খেতাম, আর মা থাকলে তো আরও আগে নিয়ে আসতাম। তো আপা আজকে আসার সময় না তোমার খেসারি শাকটা পেয়ে নিয়ে চলে আসছে আমার জন্য। আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। তারপরে দুপুরে রান্না, শিম আলু টমেটো দিয়ে চটচটি, এটা যে কি মজার একটা খাবার, ঝাল ঝাল করে গরম ভাতের সাথে, খুবই লোভনীয়। এটাকে পুরপুরি বলে আমাদের রাজশাহীতে। আর যদি বলি যে এমনি কোথাও বলে তাহলে চটচটি বলা চলে। সিম আলু টমেটো দিয়ে চটচটি, বা পেঁয়াজের ফুলকি যেটা থাকে সেটা দিলেও কিন্তু অনেক অনেক লোভনীয় হয়। এটার স্বাদ আসলে বলা যাবে না। কিছু কিছু খাবার থাকে যেগুলো খেয়ে তুমি বড় হয়েছো, বা তোমার গ্রামে পাওয়া যায় আর অন্য কোথাও সেই স্টাইলে রান্না হয় না। যেমন আমাদের রাজশাহীতে যে খেসারি শাক বলো, কালাইয়ের রুটি বলো, বা হচ্ছে যে সাতপুতি চিতই পিঠাগুলো বলো, হাঁসের মাংস বলো, বা এই যে ছিম পুরপুরি বলো, এগুলো আসলে অনেক অনেক লোভনীয় খাবার। এগুলো আমি যেমন আলুর ঘাটি আছে, এটা তো আলুর ঘাটি তো জাস্ট ফেমাস উত্তরবঙ্গে। তো এইগুলো খাবার আসলে টাঙ্গাইলে আবার একটু কম খাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে, সেই তুলনায় আসলে বারবার আমার ওগুলো খেতে মন চায়। এই জন্য মাঝে মধ্যে আমি তো আলুর ঘাটি বলো সব কিছুই করে খাই, কেননা সব কিছুই সব সময় না খেলে আত্মাটা ভরে না আর মনটাও ভরে না। তারপরে সন্ধ্যাবেলা বাচ্চাদের আমি নুডলস রান্না করে দিয়েছি, ফ্রাইডেতে কোথাও নিয়ে গিয়েছিলাম না। আর তারপরে কি হয়েছে, ওদের বাবা হচ্ছে যে চিতই পিঠা এনেছে, কেননা তো তাদের বাবা জানতো না যে আমি আবার নুডলস রান্না করেছি। এখন পিঠাগুলো এনেছে ডিম পিঠা, তো এই পিঠা যদি এখন না খাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে। তো ভেবেছিলাম যে এই পিঠাটাই হচ্ছে ডিনার। আর আজান খাই না, তারপরও সাদাটা নিল। তারপরে রাতে আমার কাজ ছিল যে কাপড়গুলো ওয়াশ করা হয়েছিল, সেগুলোকে জাস্ট একদম সুন্দর করে ভাঁজ করে তারপরে রাখা। সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো আসলে থাকে, যেগুলোকে আমরা কখনোই ইগনোর করতে পারি না।
আমি যেহেতু হাউসওয়াইফ, এগুলো আমার সংসারের কাজকর্ম থাকবেই। তো মনিটাইজেশন নিয়ে আরেকটা কথা বলি, আসলে আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটার এমন হারে বেড়ে গিয়েছে যে কম্পিটিশনটা অনেক টাফ হয়ে গিয়েছে। তো অবশ্যই যারা ভালো কাজ করছো বা আসলে ভালো কিছু করার চেষ্টা রাখছো তারা এগিয়ে যাও। আর যারা নতুন আসতে চাও তাদের জন্য একটা কথা না বললেই না, যে সব কিছু জেনে শুনে আসা খুবই ভালো। আমার মতো ভুল কখনো কেউ করো না। আসলে আমি ইউটিউব সম্পর্কে কোনো নলেজ ছিল না, আর তারপরে ঝাঁপ দিয়েছি। এখন ঝাঁপ যখন দিয়েছি তখন তো কমপ্লিট করতে হবে। এই জন্য আমার ক্ষেত্রে হয়তো কষ্ট হচ্ছে। তো যারা ইউটিউব চ্যানেলটা ওপেন করতে চাও তারা অবশ্যই সব কিছু জেনে বুঝে সুঝে তারপরে আসলে তোমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। এই কঠিনতম পথ চলাটা না, অনেক ইজি হওয়াটা আসলে ইম্পর্টেন্ট, নইলে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রচুর পরিমাণে সময় দিতে হয়, আর সব কিছুকে মেনটেন রাখতে হয়। একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সব কিছু। এইটা হচ্ছে যে একটা জবের মতো, যে তুমি জব করলে রোজ রোজ অফিসে যেতে হবে, ঠিক সেই রকম কন্টেন্ট তুমি যদি দিতে চাও তাহলে তোমার টাইমটা তোমাকে নিতে হবে। একদিন পর পরে দিতে চাইলে একদিন পর পর, বা 3 দিন পর চাইলে 3 দিন পর পর, ডেইলি দিতে চাইলে ডেইলি, বা উইকলি একটা দিতে চাইলে, এইরকম আসলে ডিপেন্ড করে। বাট একটা দিলা আর 20 দিন দিলা না, 1 মাস দিলা না, তখন আসলে কোনো কিছুই সম্ভব না। সম্ভব তখন যখন তুমি ফেমাস হয়ে যাবে, যে হ্যাঁ একটা ব্লগ দিচ্ছ, আবার 1 মাস পরে আরেকটা দিচ্ছ। রাত বেজে গিয়েছে প্রায় 9:45, আর তখন না আমার শুধু চা খেতে মন চাচ্ছিল। আজকে সারাদিন আমি চা খেয়েছিলাম না, কেন জানি কাজের প্রেশারে হয়তো বা। আর ওই চিতই পিঠাটা আমার ডিনার ছিল, তো আমি ভাবলাম যে 1 কাপে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে তারপরে হচ্ছে যে চা খাবো। আমার হাজব্যান্ড অলরেডি ঘুমাতে চলে এসেছে, আর মা যাওয়ার পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আলাদা আলাদা রুমে ঘুমাই, বাচ্চাদের নিয়ে আমি আলাদা, ও আলাদা। তো ভাবলাম যে চলো একসঙ্গে বসে বসে চা এনজয় করা যাক। তো এটাই ছিল আমার ব্লগ। তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।